এই কাহিনীর সমস্ত ঘটনাবলী সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সাথে যদি কোনো মিল থেকে থাকে তাহলে সেটা অনিচ্ছাকৃত ও কাকতালীয়। গল্পের মধ্যে দেবদেবী, ঝাড়ফুঁক, তন্ত্রমন্ত্র ইত্যাদির উল্লেখ রয়েছে। কোনো ধর্মীয় বিশ্বাসকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়। গল্পটিতে উল্লেখিত স্থানটি কেবল লেখক নিজের গল্পের খাতিরে ব্যবহার করেছেন। ভৌতিক ঠেক কখনো কোনো কুসংস্কারকে প্রশ্রয় দেয় না। নমস্কার বন্ধুরা, আমি ব্রতদীপ। আজকে আপনাদের শোনাব সুকান্ত দাসের কলমে তারানাথ তান্ত্রিকের একটি গল্প, অভিশপ্ত শ্মশানের কর্ণপিশাচিনী। তারানাথের কাছে অনাথবাবু বলে একজন ঘোর নাস্তিক ব্যক্তির আগমন ঘটে। তিনি তন্ত্র মন্ত্র, অলৌকিক ব্যাপার কোনো কিছুতেই তেমন বিশ্বাসী নন। কিশোরীর আড্ডায় তিনি অবলীলায় বলে অস্বীকার করছিলেন ব্যাপার স্যাপার। কিশোরী তারানাথের কথা বললে তাকেও তিনি অবিশ্বাস করবেন। অনাথবাবুকে বিশ্বাস করানোর জন্য কিশোরী আর বিভূতি দুইজনেই স্থির করে যে তারানাথের কাছে গিয়ে প্রমাণ করিয়ে দেবে যে আসলে সত্যিকারের তান্ত্রিক হয়। তারানাথের কাছে এক প্রকার অবিশ্বাস নিয়েই তিনি গিয়েছিলেন, কিন্তু তারানাথ নিজের সাধন শক্তির গুণে একের পর এক কথা বলতে থাকেন অনাথবাবুকে, যা অনাথবাবুকে রীতিমতো অবাক করেন। তারানাথ বলে যে তার জীবনে একটা মারাত্মক দুর্ঘটনা ঘটেছিল। কি সেই দুর্ঘটনা, কি জন্য অনাথবাবু অল্প বয়সেই নিজের বাবাকে হারান, সব জানতে হলে শুনুন আজকের গল্পটি, ভৌতিক ঠেকে। কিশোরীর বাড়িতে এক আড্ডায় বসেছিলাম। আজ কিশোরীর অফিস ছুটি, আমারও অফিস ছুটি ছিল। কি একটা কারণে যেন আজ বন্ধ ডাকা হয়েছে। তাই কথা হয়েছিল এই বন্ধের সময় কিশোরীর মেস বাড়িতে সকাল সকাল চলে যাব, তারপর সেখানেই মেস বাড়ির কয়েকজনকে নিয়ে আড্ডা বসবে। সেই মতো সকালেই কিশোরীর মেসে এসে পৌঁছেছি। পথে খুব একটা অসুবিধা হয়নি, ট্রাম চলছে না, সমস্ত কিছুই বন্ধ, তাই পায়ে হেঁটে আসতে হয়েছে এই যা। তবে কিশোরীর মেস বাড়িতে কিন্তু সব কিছুর ব্যবস্থা ছিল। বাড়িতে অনেকেই থাকে। কিশোরী এবং তার আশেপাশের কয়েকটি ঘরের ভাড়াটে মিলে একটা জমাটি আড্ডা হবে। তাই রান্নার ঠাকুর একটু আগেই চা দিয়ে গেছে। চায়ের কাপ সকলে হাতে তুলে নিতে এক ভদ্রলোক বলে উঠলেন, না ভবানীবাবু, সে আপনি যাই বলুন না কেন, আমি কিন্তু এসব কিছু বিশ্বাস করি না। লোকের কপালের দিকে তাকিয়ে কিংবা হাত ধরে ভাগ্য বলে দেওয়া এসব ভণ্ডামি ছাড়ার কিছুই নয়। লোক ঠকিয়ে 2 পয়সা উপার্জন করার ব্যবসা আর কি। কথাটা শুনে আমি ভদ্রলোকের দিকে ভালো করে দেখলাম। চোখে চশমা, চেহারায় বেশ একটা আভিজাত্যের ভাব রয়েছে। প্রথম দর্শনে কিছু মানুষকে বেশ শিক্ষিত, নম্রভদ্র বলে মনে হয়, তাকেও তেমন মনে হলো। কিশোরী আমার পাশেই বসেছিল, তাকে ইশারায় বললাম, কে ইনি? আগে তো তোমাদের মেসেজ দেখেছি বলে তো মনে হয় না। ভদ্রলোকের নাম অনাথ রঞ্জন রায়। এই কয়েকদিনের জন্য ওই পাশের ঘরে বিমলবাবুর কাছে এসেছেন। ভদ্রলোক একেবারে ঘোর নাস্তিক, কোনো কিছুই বিশ্বাস করেন না, আমার মতোই। কিন্তু আমি তাও সব কিছু যুক্তি দিয়ে বিচার করে নিতে চাই, তবে উনি সেটাও মানে না। বিমলবাবু নামের যে ভদ্রলোকের কথা বলা হয়েছিল সে ভদ্রলোক কিছু না বলেই হাসলেন, কিন্তু ভবানী নামের লোকটা চুপ করে রইল না। বললেই হলো, ওসব কথা তোমরা বিশ্বাস থাকলে মানবে, না মানতে হলে না মানবে, কিন্তু যেসব হয় সেসব নিয়ে তো আর আমরা অকারণে মাতামাতি করি না। আসলে আপনি যে সমস্ত লোকের কাছে গিয়েছেন তারা সকলে হয়তো ভণ্ড ছিল। এমন কোনো লোকের পাল্লায় পড়লে। আপনি ঠিকই বলেছেন ভবানীবাবু, এমন কোনো সাধু কিংবা ওই তান্ত্রিকের পাল্লায় আগে পড়িনি। তা আপনার পকেটে যদি অমন 2-1 তান্ত্রিক কিংবা সাধু বাবা থেকে থাকে তাহলে আমায় দিন তো দেখি। ভবানীবাবু এমনভাবে তাকালেন অনাথবাবুর দিকে যে মনে হলো তিনি যদি সাধু কিংবা তান্ত্রিক হতেন তাহলে নিশ্চয়ই এক্ষুনি অনাথবাবুকে ভস্ম করে দিতেন যেন। অনাথবাবু সামান্য হেসে বলে উঠলেন, নেই তো, এমন কারোর কথা জানা নেই তো। আমি জানি, আসলে অনেক শুনেছি এই বাবার এত ক্ষমতা, এই তান্ত্রিক এসব করতে পারে, কিন্তু কাছাকাছি গিয়ে দেখেছি সব ফটকা, সব ভণ্ডামি। আরে এখনো মানুষ এসব কেন বিশ্বাস করে আমি সেটাই বুঝতে পারিনি। যদি সত্যি তেমন কারোর সামনে পড়েন তাহলে? আমার কথা শুনে অনাথবাবু আমার দিকে তাকালেন, তারপর বললেন, আপনি দেখাবেন আমায়? যদি দেখাতে পারেন তাহলে না হয় একবার ভেবে দেখব, তবে
ওই ছোটবেলায় কবে গাছ থেকে পড়ে গিয়েছিলাম, আবার কখন জলে ডুবে গিয়েছিলাম, সামনের সময় খারাপ আসতে চলেছে, এই সব ফালতু ব্যাপার কিন্তু নয়। শক্তপোক্ত কোনো প্রমাণ দিতে হবে। কিশোরী একবার আমার দিকে আবার অনাথবাবুর দিকে তাকিয়ে বলল, আমাদের চেনা এক তান্ত্রিক আছে, তার নাম তারানাথ তান্ত্রিক। এখানকার অনেকেই তার নাম শুনেছ। তার ক্ষমতা কতটা কি আছে তা আমি জানি না, তবে সে লোক কিন্তু ভণ্ড নয়। এমন অনেক আশ্চর্য অভিজ্ঞতা তার আছে যা ব্যাখ্যা করা যায় না। তাছাড়া আমাদের সামনেও তিনি এমন অনেক কিছুই করে দেখিয়েছেন যা সহজে হতে পারে না অনাথবাবু। ওসব 2 টাকার হাত সাফাই হয় কিংবা ওর চোখের ভ্রান্তি করা খুব একটা কঠিন কাজ নয়, একটু শিখলেই পারা যায়। তো কোনো প্রমাণ দিতে পারবেন কি? বেশ, আপনি তো কয়েকটা দিন আছেন এখানে, সামনের রবিবার না হয় আপনি চলুন আমাদের সঙ্গে। সকালের দিকে তারানাথের বাড়ি গেলেই স্পষ্টভাবে সব কিছু প্রমাণ হয়ে যাবে। তবে হ্যাঁ, শর্ত কিন্তু একটা থাকবে। আপনি কিন্তু কিছুই বলবেন না, প্রথম থেকেই আপনি একদম নিশ্চুপ হয়ে থাকবেন, ঠিক আছে? কিশোরী অবাক হয়ে আমার দিকে তাকালো। আমি বললাম, অনন্তবাবু, আপনি যাদের দেখেছেন তারা হয়তো সত্যি ভণ্ড ছিল, না হয় পয়সা উপার্জনের ফিকিরে এসব করতো, কিন্তু আমরা যাকে চিনি তার পয়সার দিকে লোভ নেই। তাছাড়া সে তার ক্ষমতা সবাইকে জাহির করে দেখাতেও চায় না। নেহাত আমাদের সঙ্গে তার সম্পর্ক বহুদিনের, তাই আমরা এসব জানি। কিন্তু আপনার অবিশ্বাস দেখেছে, সেই অবিশ্বাস ভাঙার জন্যই আপনাকে তার কাছে নিয়ে যেতে চাইছি, নাহলে মোটেই নিয়ে যেতাম না। আমার কথা শুনে আড্ডায় উপস্থিত সকলেই কেমন যেন থমথমে মুখে আমার দিকে তাকিয়েছিল। অনাথবাবু একটু ইতস্তত করে বললেন, আচ্ছা বেশ, আগে আপনার সেই ভণ্ড সাধু বাবার কাছে একবার যাই, তারপরে না হয় দেখা যাবে। তারপরে দেখব আপনারা আমায় বিশ্বাস করাতে পারেন নাকি না সেই সাধু বাবার ভণ্ডামি আমার কাছে ধরা পড়ে যায়। আমি আর কোনো কথা বললাম না। আড্ডা জমে উঠল, তবে স্পষ্ট বুঝতে পারছিলাম অনাথবাবু মাঝে মাঝে যে দৃষ্টিতে আমার দিকে তাকাচ্ছেন তাতে একটা তাচ্ছিল্য ছাড়া আর কিছু নেই। এক ফাঁকে কিশোরী বলল, কি দরকার ছিল বলো তো শুধু শুধু এসব বলার? লোকটা ভালো নয়, বিমলবাবু নিজেই তো বললেন, একটু বেয়ারা অভদ্র ধরনের। আমারও দেখে সেরকমই মনে হয়। আর এইসব ব্যাপার নিয়ে কোনো কিছুই কখনো মানতে চায় না। যদি ভালো খারাপ কিছু একটা ঘটে যায় আর তাতে যদি ঠাকুরমশাই আবার রাগ করেন। কিশোরী তারানাথ এতে রাগ করবে না, কিন্তু যদি সে জানতে পারে যে এমন একটা অবিশ্বাসে কেউ আমাদের সামনে বসে তান্ত্রিক আর সাধুদের অপমান করেছে তা জানলে নিশ্চয়ই তারানাথ রাগ করবে। তাই অনাথবাবুকে একবার তার কাছে নিয়ে গিয়ে ফেলতেই হবে। ব্রজভূষণ বাবুর কথা মনে আছে? কিশোরী আর কিচ্ছু বলল না। আড্ডা জমে উঠল। দুপুরের দিকে আমরা যে যার বাড়ি ফিরে গেলাম। বাড়িতে কিন্তু বারবার অনাথবাবুর কথা মনে হতে লাগলো। সেই একবার ব্রজভূষণ নামে একজন তারানাথের কাছে এসেছিল, তেমনি কোনো ব্যাপার ঘটবে না তো? দেখতে দেখতে রবিবার এসে পড়ল। আমি অপেক্ষায় ছিলাম। কিশোরী আর অনাথবাবু আসতেই বেরিয়ে পড়লাম। আকাশের অবস্থা খুব একটা ভালো ছিল না, তাই আর হেঁটে না গিয়ে ট্রাম ধরলাম। মটলেনের কাছে নেমে কিশোরী এক প্যাকেট পাসিং শো কিনল। অনাথবাবু কিন্তু ওটা পথে খুব একটা কথা বললেন না, শুধু তারানাথের ব্যাপারে দু একটা কথা জানতে চাইলেন। তবে মনে মনে যে তিনি একটু কৌতূহলী হয়ে পড়েছেন সেটা বুঝতে পারছিলাম। তারানাথের বাড়িতে ঢোকার আগে ভদ্রলোককে বললাম, আপনি একটা কথাও বলবেন না। আমরা ওই তান্ত্রিককে অর্থাৎ আমাদের ঠাকুরমশাইকে বলবো আপনি কথা বলতে পারেন না, আর যা হবে আপনার সামনেই হবে, তারপরে আপনি দেখতে পারবেন। কিন্তু যদি ব্যাপারটা এমন হয় যে আপনি আর কিশোরীবাবু ওই তান্ত্রিককে আগে থেকে কিছু বলে রেখেছেন? তার প্রমাণ আপনি পেয়ে যাবেন আশা করি। কিশোরী কিংবা আমি তো আপনার ব্যাপারে সমস্ত কিছু জানি না, আর আপনি যদি এতই সন্দেহ হয় তাহলে বিমলবাবু আপনার ব্যাপারে হয়তো এমন কিছু জানেন না যেগুলো আপনি নিজে জানেন। তাই আপনার অবিশ্বাস যতই থাকুক না কেন, তার খণ্ডন আজ হবেই। আমরা বাড়ির ভেতর ঢুকতেই তারানাথ দাওয়া থেকে আমাদের দেখতে পেয়ে বলল, এ কি, আজ আবার নতুন কাউকে তোমাদের সঙ্গে নিয়ে এসেছো? তা বেশ ভালোই করেছো। এসো এসো, তক্তাপোষের ওপরে বসো। আমরা তক্তপোষের উপরে গিয়ে বসলাম। কথা মতো অনাথবাবু কিন্তু একটা কথা না বলেও হাত জোর করে নমস্কার করলেন। আমি আর কিশোরী দুপাশে বসেছিলাম। ভদ্রলোক বসেছিলেন মাঝখানে। আমি বললাম, ইনি কিশোরীর মেসে 1 সপ্তাহের জন্য এসেছে। আসলে কি একটা কাজে যেন এই শহরেই এসেছেন, তাই আপনার কাছে একবার নিয়ে এলাম। ভদ্রলোক কথা বলতে পারেন না। কথাটা শুনে তারানাথের মুখটা যেন কেমন হয়ে গেল। তারানাথ একটু আফসোসের সুরে বলল,
সে কি দুঃখের কথা। তবে চিন্তা করবেন না, সব সময় তো আর এক সময় যায় না। যদি আপনাদের জন্মগত রোগ না হয় তাহলে নিশ্চয়ই এর সমাধান হবেই। অনাথবাবু কিছু না বলে মুখে সামান্য হাসলেন। বেশ কিছুক্ষণ এভাবে বসে থাকার পরেই কিশোরী বলে উঠল, আচ্ছা ঠাকুরমশাই, এই অনাথবাবুর ব্যাপারে আপনি কিছু বলতে পারেন? মানে ওনার এই সমস্যা কতদিন পরে মিটতে পারে? তাছাড়া তার ভবিষ্যৎ নিয়ে সামান্য কিছু, আসলে অনাথবাবু বেশ আগ্রহী। তারানাথ সামান্য হেসে অনাথবাবুর কপালের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর যেন হঠাৎ করে তার ডান হাতটা সামনের দিকে টেনে নিল। বেশ কিছুক্ষণ ডান হাতের দিকে তাকিয়ে থাকতে থাকতে কিছু যেন একটা বলতে যাবে, তার আগেই থেমে আমার দিকে একবার আর কিশোরীর দিকে একবার তাকিয়ে নিল। তারপরই তার মুখে ফুটে উঠল একটা অদ্ভুত হাসি। সে হাসিটার অর্থ আমরা তিনজনের মধ্যে কেউই বুঝে উঠতে পারলাম না। তারানাথ অনাথবাবুর হাতটা ছেড়ে দিয়ে বলল, এমন একটা ঘটনা যদি কারোর জীবনে ঘটে থাকে তাহলে তো এমনটা হওয়াই স্বাভাবিক। কিন্তু এত বছর পরেও তো এমনটা হওয়ার কথা নয়। এতদিনেও তুমি চিকিৎসার কোনো চেষ্টা করোনি কেন হে? তারানাথের কথা শুনে কিন্তু আমি একটু অবাক হয়েছিলাম। তাহলে কি তারানাথ সত্যি বিশ্বাস করে নিল ভদ্রলোক কথা বলতে পারেন না? কিন্তু তার কপাল দেখে হাত দেখার পরেও এমন একটা মিথ্যা তার কাছে ধরা পড়ল না। না মানে এটা আসলে তেমন ব্যাপার নয়, অনাথবাবু কিন্তু চিকিৎসা করাচ্ছেন। তারানাথ আমাদের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ। তারপর অনাথবাবুর দিকে সোজাসুজিভাবে তাকালো। আমি ভেবেছিলাম অনাথবাবু বোধহয় কথাটা শুনে সঙ্গে সঙ্গে অবিশ্বাসের হাসি হেসে উঠবেন, কিন্তু অনাথবাবুর দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম। তার মুখে একটা অদ্ভুত ভাব ফুটে উঠেছে। সেটাকে কি বলবো তা বুঝতে পারলাম না। তিনি যেন অবাক হয়ে গেছেন। তারানাথ বলল, তোমায় তুমি বললাম বলে কিছু মনে করো না। তোমার বয়স আমার থেকে অনেকই কম, কিন্তু আমার কথার অর্থ ওরা দুজন না বুঝতে পারলেও আশা করি তুমি বুঝতে পেরেছ। বড়ই অদ্ভুত লাগছে আমার। সেই ঘটনাটা অনেক বছর আগেই ঘটেছে, আর তখন তোমার এমন সমস্যা হয়েছিল। তাহলে এত বছর পরে আবার তো তা হওয়ার কথা নয়। আমাদের দুজনকে অবাক করে দিয়ে অনাথবাবু এবার বলে উঠলেন, আপনি ঠিকই ধরেছেন ঠাকুরমশাই, আমি কথা বলতে পারি। আসলে ওরাই আমায় বলেছিল কথা না বলতে। আপনি সেটা ধরতে পারেন নাকি তার জন্য। আসলে আমার এই সাধুতান্ত্রিক এদের খুব একটা বিশ্বাস হয় না। না হওয়াটাই স্বাভাবিক, বুঝলে। আসলে চারিদিকে এত ভণ্ড সাধু তান্ত্রিকে ভরে গেছে যে মানুষ আসল তান্ত্রিক কিংবা সাধুদের বিশ্বাস করবে কি করে বলো তো দেখি। সকলেই পয়সার জন্য অনেক কিছুই করছে, আর তাতেই মানুষের বিশ্বাস সবার উপর থেকে উঠে যাচ্ছে। আর এইসব কিছুর পরেই তোমার যে অবিশ্বাসের একটা মস্ত বড় কারণ হয়েছে হে। আমি আর কিশোরী অবাক হচ্ছিলাম। অনাথবাবুও যত তারানাথের কথা শুনছে তত যেন তার মুখের অবাকের ভাবটা ফিরে ফিরে আসছে। তার কপালে এবার যেন বিন্দু বিন্দু ঘাম দেখা দিল। সে অদ্ভুতভাবে বলল, কিন্তু এসব ঠাকুরমশাই আপনি কি বলছেন তা তো আমি ঠিক বুঝতে পারছি না। আমিও ঠিক বুঝতে পারছি না, বুঝলে। বড্ড ছায়া ছায়া ঘোলাটে। আচ্ছা, অপেক্ষা করো। কথাটা বলে তারানাথ ঘরের ভিতরে ঢুকে গেল। তারপর একটা পিতলের ছোট্ট পাত্রে খানিকটা জল এনে রাখলো অনাথবাবুর সামনে। তারপর বলল, এই পাত্রের জলের মধ্যে তোমার ডান হাতের বুড়ো আঙুলটা রাখো দেখিনি। অনাথবাবু কিন্তু এবার হেসে উঠলেন, বললেন, কি হবে তাতে? এটা কি জল বোড়া? জলের মধ্যে আঙুল রাখলেই কি আপনি গড়গড় করে সব কিছু বলে দিতে পারবেন? দেখো, যারা অবিশ্বাসী হয় তাদের অবিশ্বাসী হওয়ার পেছনে কোনো না কোনো একটা কারণ থাকে। আমি সেটাই জানতে চাইছি। কিছুটা বুঝতে পারছি, কিন্তু বাকি সমস্তটাই ঘোলাটে। সমস্ত কিছু না জেনে কোনো কথা বলা ঠিক হবে না, তাই তোমায় এ কাজ করতে বলছি আমি। অনাথবাবুর মুখের হাসিটা যেন মুহূর্তের মধ্যে আবার কোথাও মিলিয়ে গেল। তিনি ডান হাতের বুড়ো আঙুলটা জলের মধ্যে পিতলের বাটির একদম মাঝখানে চেপে ধরল। আমি আর কিশোরী বাক রুদ্ধ হয়ে দেখছি। তারানাথ
দুটো চোখ বন্ধ করে কি যেন একটা মন্ত্র বিড়বিড় করে পড়তে লাগলো। তারপর নিজের ডান হাতটা জলের ওপরে এনে মনে হলো যেন জলের ওপর একবার ছুঁয়ে দিল। তারপর বলল, এবার বেশি করে মনে করতে থাকো সেই সমস্ত কথা যা কেউই জানে না, যার কাউকে তুমি কখনো বলোনি, আর যার জন্য তোমার জীবনের সেই অভিশাপ নেমে এসেছিল একবার। অনাথবাবু যেন বাধ্য ছেলের মতো চোখ বন্ধ করে রইল বেশ কিছুক্ষণ। তারপর তারানাথ কথা বলতেই আঙুল তুলে নিল জলের ভেতর থেকে। আমরা ভাবলাম বোধহয় কাজ শেষ হয়ে গেছে, তাই বললাম, কিন্তু আঙুল তুলে আমাদের চুপ করতে বললেন। তারপর সে জলের মধ্যে নিজের হাতের মাঝের আঙুলটা চেপে ধরে বেশ কিছুক্ষণ চোখ বন্ধ করে রইলেন। তার ঠোঁটের নড়াচড়া দেখে বোঝা যাচ্ছিল গোপন কোনো মন্ত্র সে উচ্চারণ করে চলেছে। আমরা তারানাথের দিকে তাকিয়েই ছিলাম, তাই বাটির মধ্যে জলের দিকে আর কিছুই দেখা হয়নি। একসময় অনাথবাবু বললেন, আরে 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 বাটির জলের মধ্যে দেখুন দেখুন। অনাথবাবুর কথায় আমরা দুজন জলের দিকে তাকাতেই অদ্ভুত একটা ব্যাপার দেখতে পেলাম। বাটির মধ্যে জলটা যেন আস্তে আস্তে ঘুরে চলেছে, যেন মনে হচ্ছে জলের ঠিক মাঝখানে কোনো একটা প্রবল আকর্ষণ মাটির মধ্যে জলটাকে চারপাশে ঘুরিয়ে চলেছে। ঠিক এভাবেই জলটা ঘুরতে ঘুরতে একটা সময় অদ্ভুত একটা ব্যাপার ঘটে গেল। বাটির মধ্যে জল খুব একটা বেশি ছিল না, বাটির মাঝামাঝি কিংবা তার চেয়েও কম। আমাদের চোখের সামনে একসময় বাটির জলটা ঘুরতে ঘুরতে সামান্য কমে এলো, আর তাতে বাটির জলের মাঝখানটা হয়ে এলো জলশূন্য। তারানাথ যেই আঙুলটা বাটির ওপর থেকে তুলে ধরল, ঠিক তখনই যেন মনে হলো তার শরীরটা একবার থরথর করে কেঁপে উঠল। চোখ খুলে আমাদের দিকে তাকিয়ে দেখল তারানাথ, তারপর বলল, তোমরা ওকে বিশ্বাস করানোর জন্য আমায় মিথ্যে বলেছ, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তোমরা না জেনে শুনে এমন একটি কাজ ওকে দিয়ে করিয়েছ যাতে ও বিভ্রান্ত হয়ে পড়েছিল। আসলে অনেক বছর আগে এক বিশেষ কারণে ভয় পেয়ে কিছুদিনের জন্য সে বাক শক্তি হারিয়ে ফেলেছিল, তবে সেটা অনেক ছোটবেলার কথা, কি তাই তো? অনাথবাবুর মধ্যে যেন সামান্য পরিবর্তন হয়েছে। সে অবাক হয়ে তারানাথের দিকে তাকিয়ে স্বাভাবিক গলায় বলল, এ কথা আমার বাবা ছাড়া আর কেউ কখনো জানতে পারেনি। আসলে আমার এ কথা কখনোই কাউকে বলা হয়নি। এ কথা আমার সবচেয়ে কাছের মানুষ কিংবা আমার স্ত্রী পর্যন্ত জানে না। কিন্তু ঠাকুরমশাই, আপনি সে কথা জানলেন কি করে? আমরা আমাদের অতীত ফেলে এলেও তার একটা ছায়া আমাদের সঙ্গে সব সময় থেকে যায়। সেই ছায়ার মধ্যে বিশেষ কিছু ঘটনা সব সময় আমাদের আত্মাকে বেষ্টন করে রাখে। মানুষের অতীত বুঝে নেওয়া যতটা সহজ, ততটা কিন্তু ভবিষ্যৎ বুঝে নেওয়া নয়। আর তোমার সঙ্গে যা ঘটেছিল তা কোনো সাধারণ ব্যাপারও নয়। তার নাম নিশ্চয় তুমি শুনেছ, তার নাম কর্ণপিশাচিনী। ভেবেছিলাম এখানে এসে অনাথবাবু অবাক হয়ে যাবেন, কিন্তু সমস্ত ব্যাপার দেখে শুনে আমি আর কিশোরই অবাক হয়ে গেলাম। অনাথবাবু বললেন, তখন আমার বয়স অনেক কম, তখন এসব কিছুই বুঝতে পারিনি। তবে বাবা মারা যাওয়ার পর এসব কথা কখনো কাউকে বলিনি। আসলে ছোটবেলার সেই ভয় এখন আর না থাকলেও কেন জানি না ব্যাপারটা আমার কাছে ঠিক স্বস্তিকর না। তবে আপনি কর্ণপিশাচিনীর কথা কেন বললেন? কারণ তোমার অতীতের সেই ঘটনার সঙ্গে যা জড়িয়ে রয়েছে তা কর্ণপিশাচিনী ছাড়া অন্য কিছু হতেই পারে না। একটা কাজ করো, সেই ঘটনার কথাই তুমি না হয় আজ বলো। যদি তুমি কিছু ভুলে গিয়ে থাকো কিংবা আবার কিছু বুঝতে অসুবিধা হয়, সে কথা না হয় আমি বলে দেব। এখানে আসার আগে অনাথবাবুর মুখে যা ভাব ছিল, এখন কিন্তু সেসব বদলে গিয়েছিল কেমন যেন। মনে হচ্ছিল অনাথবাবু তারানাথের কথা শুনছে, তার কথা বিশ্বাস করছে। চোখের সামনে এমন একটা অদ্ভুত ব্যাপার দেখলে যে কেউ বিশ্বাস করবে, কিন্তু গোটা ব্যাপারটা কিন্তু অনাথবাবু হাত সাফাই কিংবা অন্য কিছু বলে উড়িয়ে দিতে পারত। কিন্তু ওই যে অতীতের কথা, এমন এক অতীতের কথা যে কথা অনাথবাবু আর তার বাবা ছাড়া আর কেউ জানে না। এমনকি আমি যখন এখানে প্রথম এসেছিলাম তখনও তো তারানাথ আমার
বেশ কিছু অর্থ লোকসানের কথা বলে দিয়েছিল, যে কথা আমি ছাড়া আর কেউ জানতো না। কিশোরী বেশ কৌতূহলী হয়ে পড়ল ব্যাপারটায়। সে বলল, হ্যাঁ, আপনি না হয় বলুন, আপনার সেই ঘটনার কথা বলুন, তাতেই না হয় বোঝা যাবে ঠাকুরমশাই ঠিক বলছে না ভুল বলছে, আর তাহলে আপনার বিশ্বাস হবে। এই কথা তুমি বলো, তবে তার আগে একটা কথা বলি, তুমি কিন্তু এই সমস্ত কিছুতে পুরোপুরি অবিশ্বাসী নও। আসলে তোমার মনের ভেতরে থাকা একটা দ্বন্দ্ব, একটা ক্ষোভ তোমায় এই সমস্ত কিছু অবিশ্বাস করিয়েছে। তবে তুমি যে বিশ্বাস করো তার একটা প্রমাণও রয়েছে, সেটা আমি তোমায় পরে বলবো। আগে তোমার কথাই শুনে নি। অনাথবাবুর মুখে কেমন যেন একটা লজ্জার ভাব নেমে এলো। তবুও আমাদের কথা সে বলতে শুরু করলো। যে সময়ের কথা বলছি তখন আমার বয়স 7-8 বছর হবে। ছোটবেলাতে আমরা গ্রামেই ছিলাম। এখন আমার বয়স 35। যখনের কথা বলছি তখন গ্রামের অবস্থা আরো খারাপ ছিল। এখন তো তাও গ্রামের দিকে সমস্ত কিছুই একটু একটু করে ঢুকতে শুরু করেছে। তখন তো কোনো কিছুই ছিল না। যাতায়াতের মাধ্যম ছিল একমাত্র গরুর গাড়ি। ছোটবেলাতে মা মারা গিয়েছিল। পরে শুনেছিলাম জন্মের সময় কি একটা হওয়াতে মা মারা যায়। তখন চিকিৎসা ব্যবস্থা এত উন্নত ছিল না, তাই গ্রামের দিকে অনেক নারী প্রসবের সময় মারা যেত। বাবাই ছিল আমার সবকিছু। বাবা হাটে ব্যবসা করত। ঠিক কিসের ব্যবসা করত তা আমি জানি না, তবে অনেকেই বলতো হাটের ব্যাপারীদের কাছে বেশ কিছু জিনিসপত্র যোগান দেওয়া, এই হাট থেকে অন্য হাটে জিনিসপত্র পাঠিয়ে দেওয়া, এই সমস্ত ব্যবসাই ছিল তার কাজ, আর তাতে বেশ টাকা আসতো। তবে একটাই সমস্যা হতো যে সারাটা দিন আমায় বাড়িতে একরকম একাই থাকতে হতো। বাবা সেই ভোরে কখন বেরিয়ে যেত, বাড়ি ফিরতো আবার রাতে, রান্না করে রেখে যেত। তাছাড়া আমার প্রয়োজনীয় সমস্ত কিছুই সে ব্যবস্থা করে যেত। আশেপাশের বাড়ির দু এক সময় আমায় এসে দেখে যেত। ধীরে ধীরে যত বড় হতে লাগলাম তত যেন সবটাই আমি মেনে নেওয়া শুরু করলাম। একবার বাবার সাথে গিয়েছিলাম 2 গ্রাম দূরে একজনের বাড়িতে। যার বাড়িতে গিয়েছিলাম সে এক বড় গৃহস্থ। কিছু একটা ছিল তার বাড়িতে, তাই আমাদের ওরা যেতে বলেছিল। সেখানে 2 দিন থাকার কথা। আমাদের যে ঘরে থাকতে দেওয়া হয়েছিল সেটা স্বাভাবিকভাবেই মাটির ঘর, উপরে খড়ের চাল। সেখানে ঘুমিয়ে রয়েছি বাবার পাশে। অনেক রাত্রের দিকে ঘুমটা ভেঙে গেছে। কি মনে হতে এদিক ওদিক করে একটা হাত দিয়ে বাবাকে খুঁজতে গিয়ে দেখি বাবা বিছানায় নেই। তাড়াতাড়ি বিছানায় উঠে বসে দেখতে পাই বাবা জানালার কাছে দাঁড়িয়ে রয়েছে। তার হাতে হ্যারিকেনটা জানালার থেকে খানিকটা নিচের দিকে নামিয়ে দেখে সে বাইরের দিকে তাকিয়ে কি যেন একটা দেখছে। বাবাকে অমন অবস্থায় দেখে অবাক হয়ে যাই আমি। তাড়াতাড়ি ডেকে উঠি, বাবা ওখানে কি করছো? বাবা আমার দিকে ঘুরে তাকায়, তার 2 চোখে ভয়। তাড়াতাড়ি বাবা বিছানার কাছে এসে আমায় বলে, কিছু না, তুই শুয়ে পড় বাবা, আমরা কাল এখান থেকে চলে যাব। আমি কিছুই বুঝতে পারি না, কিন্তু বাবার কথায় তাড়াতাড়ি শুয়ে পড়ি। বাবা বিছানার কাছে আসার আগে জানালাটা বন্ধ করে দিয়ে এসেছিল, কিন্তু শুয়ে শুয়ে কেমন যেন মনে হলো জানালার বাইরে কার যেন পায়ের শব্দ শোনা যাচ্ছিল। আমি আবার বললাম, বাবা বাইরে কার যেন পায়ের শব্দ শোনা যাচ্ছে না? ও কিছু না, তুই শুয়ে পড়। সেদিন রাত্রে বাবা জোর করে আমায় ঘুম পাড়িয়ে দিয়েছিল। আমার ঘুমাবার একটুও ইচ্ছে ছিল না, কিন্তু ওই বাড়িতে আসলে তোমার বাবা যা দেখেছিল তা ছিল একটা অবিশ্বাস্য কাণ্ড। আসলে যে বাড়িতে তোমরা গিয়েছিলে সেই বাড়ির গৃহস্বামী
কর্ণ পিশাচিনীকে আহ্বান করেছিল, তার কারণেই তার অমন প্রতিপত্তি হয়েছিল। সেই রাতে নিশ্চয় সেই কর্ণ পিশাচিনীর সঙ্গে তার সাক্ষাৎ কিংবা তার সাধনার সময় তোমার বাবা তাকে দেখে ফেলেছিল। আর তুমি জানালার কাছে যার পায়ের শব্দ শুনেছিলে, সে হয় সেই পিশাচিনী, না হলে অন্য কেউ, অর্থাৎ যার বাড়িতে তোমরা গিয়েছিলে। অনাথবাবু কিছুক্ষণ চুপ করলেন। তার চোখ মুখের অবস্থা এখন অনেকটা বদলে গিয়েছে। পুরনো দিনের কথা মনে করার সময় আমরা যেমন উদাস হয়ে যাই, চোখে মুখে একটা অদ্ভুত ভাব ফুটে ওঠে, ঠিক তেমনই উদাস আর চুপচাপ হয়েছিল অনাথবাবু। পরদিন সকালে সেই গৃহস্বামীর অনেক বারণ সত্ত্বেও আমরা চলে এসেছিলাম সেখান থেকে। কিন্তু তারপরেই শুরু হলো বিপদ। রাতের অন্ধকারে বারবার মনে হতো কেউ যেন বাড়ির আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। রাতের বেলা বাবা আমায় একা একা ঘর থেকে বাইরে যেতে দিত না। এমনকি বাবার ব্যবসাপত্র কমে আসতে লাগলো। বেশিরভাগ সময়ই বাবা বাড়িতে থাকতো। একদিন বাবা আমায় নিয়ে আমাদের পাশের গ্রামে শ্মশানের এক তান্ত্রিকের কাছে গিয়ে পৌঁছলো। আমি তখনও কিছুই জানি না। সেই তান্ত্রিক বাবাকে কিছু একটা ব্যাপার নিয়ে আশ্বস্ত করেছিল, আর তারপরে আমরা বেশ খুশি মনে সেখান থেকে ফিরে এসেছিলাম। বাবা কিন্তু সেই তান্ত্রিককে বেশ কিছু অর্থ দিয়েছিল, তাও আমি দেখেছিলাম। আসার পথে বাবাকে বারবার জিজ্ঞাসা করতেও বাবা কিছুই বলেনি। সেদিন রাত্রেই ঘটল আসল ঘটনাটা। অনেক রাত্রের দিকে একবার বাইরে যাওয়ার প্রয়োজন হয়ে পড়ল আমার। ঘুম ভেঙে দেখি বাবা ঘুমিয়ে পড়েছে। বাবাকে আর জাগালাম না। আমি উঠে হ্যারিকেনটা হাতে নিয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম। তারপর তাড়াতাড়ি কাজ শেষ করে পিছনের দিকে ঘুরে ঘরে ঢুকতে যাব, এমন সময় দেখি একটা কালো লম্বা ছায়ামূর্তি যেন আমার ঠিক পেছনে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে রয়েছে। তার দুটো লাল উজ্জ্বল চোখ আমার দিকে দেখছে। তার মুখের দাঁতগুলো পর্যন্ত আমি দেখতে পেয়েছিলাম। তার সঙ্গে একটা অদ্ভুত ভয়ঙ্কর গলায় কেউ বলছে, অনেক অপেক্ষা করেছি, আর নয়। কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই পেছন থেকে বাবার গলা শুনতে পেলাম, ছেড়ে দে বলছি ওকে। সেই ভয়ঙ্কর ছায়ামূর্তিটা পেছনে বাবার দিকে ঘুরে তাকালো, আর তখনই একটা হাওয়ার ঝাপটা যেন আমার গায়ে এসে লাগলো। আমি ছিটকে গিয়ে পড়লাম মাটিতে। হ্যারিকেনটা একপাশে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। বাবার হাতে একটা হ্যারিকেন সেই ছায়ামূর্তির পেছনে বাবার দিকে ভাসতে ভাসতে এগিয়ে যাচ্ছে, আর বাবা ভয়ে ঠক ঠক করে কাঁপলেও চিৎকার করে বলছে, কিছুতেই তোকে আমি আমার ছেলের ক্ষতি করতে দেব না। আটকাবি আমাকে তুই? আটকাবি? ওকে আমার জন্য উৎসর্গ করা হয়েছে, ওকে আমি নিয়ে যাবই। কিন্তু তার আগে তোকে আমায় মারতে হবে। আমি মাটির উপর ছিটকে গিয়ে পড়েছিলাম, কিন্তু ভয় পেলেও মনের মধ্যে কোথায় যেন একটা সাহস ছিল। আমি এক পাশ দিয়ে উঠে দাওয়ার উপর উঠে পড়লাম। বাবা ব্যাপারটা দেখতে পেয়েছিল। সে ততক্ষণে উঠোন ছেড়ে দাওয়ার উপর উঠে দাঁড়িয়েছে। বাবা হ্যারিকেনটা সামনের দিকে ধরেছিল। সেই কালো অন্ধকার ছায়ামূর্তি ব্যাপারটা বুঝতে পারেনি। যখন সে বুঝতে পারলো, তখন আমি একদম দরজার কাছে পৌঁছে গেছি। তাড়াতাড়ি দরজার ভেতর গিয়ে ঢুকতেই বাবাও ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। কিন্তু বাইরে থেকে সে কি চিৎকার আর সেই ভয়ঙ্কর গর্জনে কেউ বলে চলেছে, কতদিন আমার হাত থেকে বেঁচে পালাবি তোরা? কতদিন? ওকে আমি নিয়ে যাবই। অনাথবাবু এতটা বলে থামলেন। কিশোরী বলল, কিন্তু অনাথবাবুকে কর্ণপিশাচিনীর কাছে উৎসর্গ করলো কে? আর ওই কর্ণপিশাচিনী হঠাৎ তাদের উপর আক্রমণ করতে গেল কেন? যে বাড়িতে ওরা গিয়েছিল সেই বাড়িতে কোনোভাবে কোনো প্রক্রিয়ার মাধ্যমে ওকে উৎসর্গ করা হয়েছিল।
আমার মনে হয় সে বাড়িতে কোনো পুজো উপলক্ষেই ওদের ডাকা হয়েছিল, আর তখনই কোনো স্বাভাবিক বস্তু কিংবা দ্রব্য গুণের মাধ্যমে কর্ণপিশাচিনীর উদ্দেশ্যে তাকে উৎসর্গ করা হয়। আর সেই ব্যাপারটা সেদিন রাতেই বুঝতে পেরে গিয়েছিল তার বাবা, তাই সকালেই তাকে নিয়ে বাড়ি চলে এসেছিল এবং তারপর থেকেই তাকে আগলে রাখার চেষ্টা করত। অনাথবাবু মাথা নাড়লেন। শুধু তাই নয়, এরপর বাবা ব্যবসাপত্র একরকম বন্ধ করে দিলেন। বাবার সঙ্গে যারা এই ব্যবসাতে ছিল তারাই সমস্তটা সামলাতো। বাবা দিনের বেশিরভাগ সময় পড়ে থাকতো ওই শ্মশানে তান্ত্রিকের কাছে। আমাকেও নিয়ে যেতেন। প্রতিদিন দেখতে পেতাম চোখের সামনে বাবা সেই তান্ত্রিকের জন্যে অর্থ, ফলমূল, এটা ওটা, এমনকি মদ পর্যন্ত নিয়ে যাচ্ছেন। বাবাকে বললেই তিনি বলতেন, ওই তান্ত্রিক আমাদের এই বিপদ থেকে রক্ষা করবে, তুই ওসব নিয়ে ভাবিস না। কিন্তু কিছুই তো হচ্ছে না। বাবা সে তো মাঝে মাঝেই রাতের বেলা আসছে, আর এভাবে চলতে থাকলে তো কোনো কিছুই হবে না। বাবা আমার কোনো কথাই শোনে না। সে একভাবে ওই তান্ত্রিকের সমস্ত চাহিদা পূরণ করে গেছে। অবশ্য এরপরে এক রাতে শ্মশানের একপাশে সেই তান্ত্রিক যজ্ঞ করেছিল। সেখানে আমি আর বাবা দুজনেই ছিলাম। যজ্ঞ শেষে তান্ত্রিক দুটো কালো রঙের সুতো আর তার সঙ্গে বাঁধা কি যেন একটা আমাদের হাতে পড়তে দিয়েছিল। আমি অবাক হয়েছিলাম। সামান্য একটা সুতো কি ওই ভয়ঙ্কর ছায়ামূর্তির হাত থেকে আমাদের রক্ষা করতে পারবে? বাবা কিন্তু সবকিছুই বিশ্বাস করেছিল। সেই তান্ত্রিককে বাবা আরও কিছু অর্থ দিয়েছিল। তবে এরপর সেই তান্ত্রিক সে শ্মশান ছেড়ে কোথাও যেন চলে যায়। বাবা আবার সমস্ত কিছু আগের মতো শুরু করে। ব্যবসাপত্র চলতে থাকে। তবে যে বাড়িতে আমরা গিয়েছিলাম তার সঙ্গে বাবার সমস্ত সম্পর্ক ত্যাগ করেছিল। তাদের মধ্যে আর কোনো কথা হয়নি। আবার সমস্তটাই স্বাভাবিক হয়ে যায়। রাতের বেলা নিশ্চিন্তে বাইরে বেরোতে পারতাম না, কারণ বারবার মনে হতো যদি সেই ছায়ামূর্তি আবার চলে আসে। তাই বাবার সঙ্গেই বাইরে বেরোতে হতো। বাবা বারবার বলতো হাত থেকে যেন সেই সুতোটা না খুলে যায়। কিন্তু সবটা ঠিক ছিল বলে তো মনে হচ্ছে না। নিশ্চয়ই কিছু একটা ব্যাপার ঘটেছিল, না হলে তো এমনটা হওয়ার কথা নয়। হে, এই প্রথম অনাথবাবুর মুখটা কেমন যেন রাগি রাগি হয়ে গেল। তিনি কড়া গলায় বললেন, যদি সবটা ঠিক না থাকে তাহলে কি হয়েছিল ঠাকুর মশাই? কি হয়েছিল বলুন তো? কি কারণে আমার বাবাকে ওভাবে মরতে হলো? অনাথবাবুর গলার স্বর আর তার কথাগুলো শুনে আমি আর কিশোরী কিন্তু কিছুই বলতে পারলাম না। অনাথবাবু স্থির দৃষ্টিতে তাকিয়ে রয়েছে তারানাথের দিকে। তবে তারানাথ কিন্তু একইভাবে তাকিয়ে তার দিকেই রয়েছে। বেশ কিছুক্ষণ এভাবে কাটার পর তারানাথ বলল, তুমি সামান্য ভুল করেছ। খুব বেশি নয়, সামান্য একটা ভুল। আর সেই সামান্য একটা ভুলের জন্য সেই দিনের পর থেকে তুমি আজ পর্যন্ত এতটা অবিশ্বাসী হয়ে রয়েছ। একটা কথা ভেবে দেখো তো, যে রাতে তোমার বাবার মৃত্যু হয়েছিল সে রাতে তুমি নিজেও বাইরে এসেছিলে, কিন্তু তোমার কোনো ক্ষতি হয়নি। তুমি তাকে দেখেছিলে, অথচ উৎসর্গ করা হয়েছিল তোমাকে। সেই পিশাচিনী প্রতিহিংসায় তোমার কোনো ক্ষতি করতে না পেরে তোমার বাবার ক্ষতি করে গিয়েছিল। যদি সেটাই হয় তাহলে তুমি বেঁচে গেলে কি করে? এর কি কোনো উত্তর তোমার কাছে আছে? অনাথবাবু যেন একটু অবাক হলেন। আবার কি যেন একটা বলতে গিয়ে চুপ করে রইলেন বেশ কিছুক্ষণ। তারপর বললেন, সে রাতের কথা আমি কখনোই ভুলতে পারবো না। সেদিনও বাবা কোথাও একটা বেরিয়েছিল। ফেরার কথা ছিল সন্ধ্যের পরেই, কিন্তু ফিরতে ফিরতে রাত হয়ে গিয়েছিল। আমি দরজার কাছে অপেক্ষা করতে করতে কখন যেন বিছানায় এসে শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমটা যখন ভাঙল তখন বুঝতে পারলাম
কেউ যেন বাইরে চিৎকার করে আমায় ডাকছে। তখনও সেই মুহূর্তে আমি কিছু বুঝতে পারিনি। আমার দু চোখ লেগে এসেছিল আবার। যখন বুঝতে পারলাম বাইরে থেকে বাবা চিৎকার করছে, তখন ছিটকে ঘরের বাইরের দরজাটা খুলে দিলাম। আর তারপরে দেখতে পেলাম সেই অদ্ভুত দৃশ্য। সে দৃশ্য আমি এখনো পর্যন্ত ভুলতে পারবো না ঠাকুরমশাই। সেই দৃশ্য আমি কতদিন যে রাতে স্বপ্নে দেখতে পেয়েছি। অনাথবাবু দুটো চোখ বন্ধ করলেন। তার গোটা মুখ লাল হয়ে এসেছিল। শরীরটা যেন অদ্ভুতভাবে কাঁপছিল থরথর করে। স্পষ্ট বুঝতে পারছিলাম ভদ্রলোকের ভীষণ কষ্ট হচ্ছে, না হলে কোনো একটা কারণে তিনি ভীষণ রেগে গেছেন। ঠাকুরমশাই, আপনি যদি মনে করেন ওই কালো সুতোর জন্য আমার সে রাত্রে কিছু হয়নি, তাহলে বাবার ক্ষতি হলো কেন? তারানাথ কিন্তু একটুও বদলালো না। সে একইভাবে হাসি মুখে অনাথবাবুর দিকে তাকালো। একটা কথা বেশ ভালো করে মনে করে আমায় বলো তো দেখিনি, সেই রাতে তোমার বাবার মৃতদেহ পোড়ানোর সময় তুমি কি একবারও দেখেছিলে তার হাতে ওই কালো সুতোটা আছে নাকি? এক কথায় অনাথবাবুর বুকে যেন একটা গভীর ধাক্কা লাগলো, আর দুটো চোখ বিস্ফারিত হয়ে এলো। নিঃশ্বাসের গতি দ্রুত হলো। সে যেন প্রচণ্ডভাবে কিছু একটা মনে করার চেষ্টা করছে, কিন্তু মনে করতে পারছে না। তার মধ্যে একটা অস্থিরতার ভাব লক্ষ্য করা গেল। কিশোরী তার কাঁধের উপর একটা হাত রেখে বলল, অনাথবাবু, উত্তেজিত হবেন না, আপনি সময় নিন। আপনি আস্তে আস্তে ভাবুন, উত্তেজিত হবেন না। আপনাকে দেখে অসুস্থ বলে মনে হচ্ছে। অনাথবাবুর মুখটা দেখে সত্যি কেমন লাগছিল। তারানাথের মধ্যে কিন্তু কোনো বিকার নেই। সে একভাবে তার দিকে তাকিয়ে আবার প্রশ্ন করল, কই বলতে পারলে না তো? আসলে সেই রাত্রে তোমার বাবার অমনভাবে মৃত্যু হবার পরে তুমি সমস্ত কিছু দেখে মুহূর্তের মধ্যেই বিশ্বাস তুলে নিয়েছিলে। তাই তুমি একবারও চেষ্টা করনি যে তার হাতে সেই কালো সুতো আছে কিনা তা দেখার জন্য? আমার সে কথা ঠিক মনে পড়ছে না। আসলে দরজা খুলে যখন দেখেছিলাম উঠোনের মাঝখানে বাবা পড়ে আছে আর চিৎকার করছে, আর তার বুকের ওপর চেপে বসেছে সেই কালো লম্বা ছায়ামূর্তি, যার দুটো উজ্জ্বল লাল রঙের চোখ রয়েছে, তখন কেমন যেন ভয় পেয়ে গিয়েছিলাম। হাত থেকে হ্যারিকেনটা পড়ে গিয়েছিল। ভয়ে চিৎকার করে উঠেছিলাম একবার। আর ঠিক তখনই সেই ছায়ামূর্তিটা ছিটকে এসেছিল আমার দিকে, কিন্তু আমায় স্পর্শ করার আগে যেন কিছু একটাতে বাধা পেয়ে চলে গিয়েছিল পেছনের দিকে। তারপরেই জ্ঞান হারিয়েছিলাম। পরদিন সকালে যখন জ্ঞান ফেরে, তখন আমি কথা বলার শক্তি হারিয়ে ফেলেছি। বাবার মৃতদেহ সৎকার করা এবং তারপর আমি চলে গিয়েছিলাম আমার এক কাকার কাছে। সেখানে প্রায় মাস 6 আমার কথা বলার শক্তি ফিরে আসেনি। তারপর ফিরে এসেছিল অদ্ভুতভাবে। একদিন পাড়ার ছেলেদের সঙ্গে খেলা করছি, হঠাৎ একটি পাগল আমার কাছে এসে দাঁড়ালো। তার হাতে একটা সরু গাছের ডাল, তার মাথায় মুখে লম্বা চুলদাড়ি, জামাকাপড় ছেঁড়া। একটা অদ্ভুত কাজ করলো সে। তার হাতের লাঠিটা দিয়ে আমার মাথায় মারলো একবারই। এমনিতেই পাতলা ডাল, তাতে আমার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু ডালটা ভেঙে যাওয়ার কথায় অবাক হয়ে দেখলাম কিছুই হলো না। সে রাত্রে আমার ভীষণ জ্বর এলো। পরদিন সকালে যখন জ্বর ছেড়ে গেছে, তখন গলায় তেষ্টা অনুভব করে জল খেতে চাইলাম। জল খেতে চাইতে গিয়ে হঠাৎ করে আমার মুখ থেকে কথা বেরিয়ে গেল, তাহলে ভেবে দেখো, ওরা দুজন তোমায় দিয়ে আমার কাছে যে মিথ্যে বলাতে চাইছিল তা আসলে তোমার সাথে একদিন হয়েছিল। আর আমি প্রথমেই তোমায় এই কথাটাই বলেছি যে তুমি বুঝতে পেরেছো, তবে ওরা বুঝতে পারবে না। কিন্তু আপনি কি করে এত কিছু বুঝতে পারলেন ঠাকুরমশাই? সত্যি বলতে এইসব কথা তো আমি কাউকে কোনোদিন বলিনি। আর বাবার মৃত্যু যে অমন কিছুর কারণে হয়েছিল সে কথাও কেউ জানে না।
সবাই ভেবেছিল গ্রামের কোনো হিংস্র জন্তু হয়তো তাকে আক্রমণ করেছিল। তার গলার কাছে আর বুকের কাছে তেমনই ক্ষত ছিল। 6 মাস পরে যখন আমার কথা বলার শক্তি ফিরে আসে, সে কথা আর কাউকে বলতে ইচ্ছে করেনি। আগেই বলছি, অতীতের অনেক কিছুই থেকে যায়, বিশেষ কিছু ঘটনা যা আমাদের জীবনে অনেক বড় প্রভাব ফেলে, তাও থেকে যায়। তুমি যে জলে হাত রেখে সে কথা মনে করেছিলে, তাতেই সবটা আমি বুঝতে পেরে যাই। আসলে প্রক্রিয়া কিংবা তন্ত্রের কথা তোমায় বললে তুমি হয়তো বুঝতে পারবে না, কিন্তু এমন কিছু সামান্য জ্ঞান অর্জন আমি করতে পেরেছি। তবে গোটা জীবনে যা চেয়েছিলাম তার 1% কখনোই সম্পূর্ণ করতে পারিনি। মধুসুন্দরী দেবী আর মাতু পাগলির আশীর্বাদে এমন সামান্য কিছু পেয়েছিলাম, তার একটাই তোমায় আজ দেখালাম। কারণ যখনই তুমি এখানে প্রথম পা রেখেছিলে, তখনই আমি বুঝতে পেরেছিলাম তোমার মনে বেশ অবিশ্বাস দানা বেঁধে রয়েছে। আর তোমার মুখ দেখেই আমি প্রথমে বুঝতে পেরে গিয়েছিলাম ওরা তোমায় মিথ্যে বলেছে। আসলে অনাথবাবু বিশ্বাস করতে চাইছিলেন না যে তন্ত্র সাধনার কথা, আর উনি এইটাও বিশ্বাস করতে চাইছিলেন না যে কিছু কিছু তান্ত্রিকরা আসলে সত্যি হয়, তারা নিজের ক্ষমতা গুণে অনেক মানুষের উপকার করতে পারেন। আসলে তিনি ভাবছিলেন যে সবাই ভণ্ড। সেই কারণেই আর কি নিয়ে এসেছিলাম আপনার কাছে নিজেদের কথা বিশ্বাস করানোর জন্যে। বিশ্বাস ওভাবে হয় না হে। কোনো মানুষ নিজে থেকে কোনো কিছু বিশ্বাস না করলে তাকে যুক্তি আর প্রমাণ দিয়ে কোনো কিছু বিশ্বাস করানো যায় না। তবে আগেই বলেছি, ও কিন্তু অবিশ্বাসী নয়। ওই একটি ঘটনায় সামান্য ভুল বোঝাবুঝির জন্য সমস্ত কিছু থেকে নিজের মন তুলে নিয়েছে, বিশেষ করে তান্ত্রিকদের ওপর থেকে। কারণ ওনার মনে হয়েছিল শ্মশানে সেই তান্ত্রিকের জন্য ওনার বাবা মারা গেছে। তান্ত্রিক যদি কালো সুতো হাতে বেঁধে দিয়ে ওর বাবাকে আশ্বাস না দিত, তাহলে হয়তো তার বাবা রাতের বেলা বাইরে বের হতো না। কিন্তু বাবাকে মৃত অবস্থায় দেখে আর সেই রাতে ভয়ে বাক শক্তি হারিয়ে ফেলার পরে বাবার হাতের কালো সুতোটা রয়েছে কিনা সেটা দেখার কথা সে একবারও ভাবেনি। আচ্ছা, তুমি একবার তোমার বাঁ হাতের ওই জামার হাতার কাজটা একটু গুটিয়ে নাও তো। অনাথবাবু একটা ফুল হাতা টুইলের শার্ট পরেছিল। তার জামার হাতার কাজটা তুলতে তুলতে অনাথবাবু কেমন যেন চমকে উঠল। আরে গোটাও গোটাও না, ভয় নেই। আমি দেখেই পুঙ্খানুপুঙ্খভাবে তোমায় সমস্তটা বুঝিয়ে দিচ্ছি। তারানাথের ওই কথা শোনার পর আমি এবং কিশোরী দুজনেই তাকালাম তার জামার হাতার দিকে। অনাথবাবু নিজের জামার হাতাটা আস্তে আস্তে ওপরের দিকে গুটোতে লাগলো। আমি আর কিশোরী রুদ্ধশ্বাসে সেদিকে তাকিয়ে অপেক্ষা করছি। হঠাৎ করে দেখতে পেলাম তার জামার হাতার একেবারে উপরের দিকে হাতের সাথে জড়িয়ে রাখা রয়েছে একটা কালো রঙের সুতো, আর তার মাঝামাঝির 3টে গিঁট দেওয়া পাশাপাশি। সেদিকে তাকিয়ে তারানাথ হেসে বলল, তোমার চোখের সামনে বাবার মৃত্যু হলো বলে সেই তান্ত্রিককে অবিশ্বাস করে বসলে, অথচ ওই কালো সুতোটাই যে সেদিন রাতে তোমার প্রাণ বাঁচালো এবং তারপরও এতদিন ধরে তোমার প্রাণ বাঁচিয়ে চলেছে, সে কথা একবারও ভাবলে না। যেদিন তুমি তোমার হাত থেকে ওই সুতোটা খুলে ফেলবে কিংবা ওটা তোমার হাত থেকে হারিয়ে যাবে, সেদিনই তোমার বিপদ হবে। আর সেই বিপদ থেকে তোমাকে একমাত্র সেই তান্ত্রিকই রক্ষা করতে পারে, কিংবা এমন কোনো তান্ত্রিক রক্ষা করতে পারবে যে কর্ণপিশাচিনীর নজরকে লঙ্ঘন করতে পারে, যার নিজের কাছে ওই একই প্রক্রিয়া এবং একই তান্ত্রিক ক্রিয়া দিয়ে তৈরি করা ওই একই কালো রঙের সুতো হাতে রয়েছে। হাতের ওই কালো সুতোটি খুলে ফেলবে না, সে তুমি বিশ্বাস করো আর অবিশ্বাসী করো না কেন। এতদিন যখন খোলনি, যখন অবিশ্বাস করে ওটাকে রেখে দিয়েছ, তাহলে সেটাই থাক। অনাথবাবুর মুখটা থমথমে হয়ে এসেছিল। সে বলল, বাবার মৃত্যুর পরে মাঝে মাঝেই বাবাকে স্বপ্নে দেখতে পেতাম। বারবার বাবা বলতো ওই কালো সুতোটা হাত থেকে খুলতে না। প্রতিদিন সকালে উঠে মনে হতো
আসলে স্বপ্নই তো। কিন্তু প্রতিদিনই মনে হতো এমন। যতবার ওই সুতোটা হাত থেকে খুলে ফেলার কথা ভাবি, ঠিক সেদিন রাতেই বাবাকে আমি স্বপ্নে দেখতে পাই। এর কোনো ব্যাখ্যা আমি কখনোই খুঁজে পাইনি। তবে পরবর্তীকালে সুতোটার কথা ভুলেই গিয়েছিলাম, সেটা হাতেই থেকে গিয়েছিল। না ঠাকুরমশাই, এবারে আমি বিশ্বাস করছি সব তান্ত্রিক কিংবা সব সাধু বাবা মিথ্যে নয়। তবে এই কথা তো আপনি মানবেন যে আজকাল এত তান্ত্রিক আর সাধু বাবার চল হয়েছে, তার মধ্যে অধিকাংশই মিথ্যে। দেখো, আজকাল যে অধিকাংশ সাধু তান্ত্রিকই কিংবা জ্যোতিষ ভণ্ড এবং ঠক, সে কথা আমি জানি। কিন্তু এর মধ্যেও সত্যি অনেকেই আছে, তবে তাদের দেখা তুমি সহজে পাবে না, আর তাদের দেখলেও তুমি সহজে চিনে নিতেও পারবে না। আমি কখনোই নিজেকে তান্ত্রিক বলে পরিচয় দিইনি। আমি তন্ত্র শক্তি খুব একটা কখনো লাভ করতেও পারিনি। যেটুকু শিখেছি সেটুকু বিভিন্ন সাধু সঙ্গ করতে করতেই শিখেছি। কোনো সাধনাতে কখনো সিদ্ধি লাভ করতে আমি পারিনি। হ্যাঁ, ভবঘুরে সাধক হিসেবে নিজেকে পরিচয় দিতে পারি, আর দিতে পারি জ্যোতিষী হিসাবে। মানুষের ভাগ্য বিচার করা, হাত দেখা এবং কুষ্টি তৈরি করা, এই কাজগুলো আমি ভালোভাবেই করতে পারি। তাই আমিও যে একজন সত্যিকারের তান্ত্রিক, সে কথা আমি কখনোই বলবো না। বলতে পারো আমি আধা তান্ত্রিক আধা সাধক। তবে হ্যাঁ, তোমার যে অবিশ্বাস জন্মেছিল তা হয়তো তোমার পূর্ব নির্ধারিত। আসলে আমাদের জীবনে যা হয়ে থাকে তার সব কিছুই পূর্ব নির্ধারিত, বুঝলে হে? তার বাইরে কোনো কিছুই হয় না। আমার বাবার মৃত্যুটাও কি পূর্ব নির্ধারিত ছিল? এক কথায় তোমার মন ক্ষুণ্ণ হলেও আসলে তাই। যদি সেই পিশাচিনী তোমার ক্ষতি করতে পারত, তাহলে সে তোমার বাবার কোনো ক্ষতি করত না। আকারান্তে বলা যায় তোমার বাবার মৃত্যুর পরে সেই পিশাচ তোমার থেকে একটু দূরে দূরেই থাকতে শুরু করেছিল, আর তাই তুমি আর তাকে দেখতেও পাওনি। যদি তোমার ক্ষতি করতে পারত, তাহলে সে তার উৎসর্গ পেয়েই যেত। অনাথবাবু সবটা বুঝতে পারলেন আর চুপ করে রইলেন। আমরাও চুপ করলাম। তারপর তারানাথ বলল, দেখো, যা হয়ে গেছে সেসব নিয়ে তো আর ভেবে কোনো লাভ নেই। ভবিষ্যতের কথা ভাবো, বুঝলে? আগামীর কথা ভাবো। অতীত হলো এমন এক অধ্যায়, সেটা আমরা কখনোই বদলাতে পারবো না। কিন্তু ভবিষ্যৎ হলো এমন এক অধ্যায় যা আমরা বদলাতে পারবো। আমি তোমায় এ কথা বলছি না যে সব কিছুকে বিশ্বাস করো, সব কিছু অন্ধের মতো বিশ্বাস করতে শুরু করো। তবে এ কথা বলবো, কোনো কিছুকে অবিশ্বাস করার আগে তাকে ভালো করে যাচাই করে নাও। সেই রাতে কিংবা দিনের বেলায় যদি তুমি একবার তোমার বাবার হাত খুঁজে দেখতে, তাহলে আমি নিশ্চিত সেখানে কালো সুতোটা পেতে না। আর যদি সেটা হতো, তাহলে তুমি এতদিন পর্যন্ত অবিশ্বাসেও থাকতে না। অনাথবাবু হাত জোর করলেন। তারপর তারানাথের পায়ে হাত দিয়ে প্রণাম করতে যেতেই তারানাথ বলে উঠল, ও কাজ করো না। তুমি এসেছো তাতেই বড় ভালো লাগলো হে। এরা তো মাঝে মাঝেই আসে, আর তুমি এই প্রথমবার এলে। এবার বিশ্বাস হলো অনাথবাবু? এতগুলো বছর ধরে চলে আসা একটা বড় প্রশ্ন, আর আমার জীবনের এত বড় একটা সমস্যার সমাধান যে করে দিল, তাকে বিশ্বাস করব না? এসব কি বলছেন আপনি? সত্যি আপনারা অনেক ভাগ্যবান যে এরকম একটা মানুষের কাছে আপনারা প্রতি সপ্তাহে আসতে পারেন। তবে আমায় তো কয়েকদিন পরেই ফিরে যেতে হবে। তবে কথা দিচ্ছি ঠাকুরমশাই, কলকাতায় এলে অবশ্যই আপনার সঙ্গে দেখা করব। বেশ বেশ, অবশ্যই আসবে। আমার গৃহের দরজা সব সময় তোমাদের জন্য খোলা। যতদিন আমি আছি ততদিন পর্যন্ত অবশ্যই খোলাই থাকবে। এলে শুনবে যে তন্ত্রের জগতে আমি যে কদিন ছিলাম ততদিন আমার কিভাবে কেটেছে।
আমি অনেক সাধু সঙ্গ করেছি, ফলে আমার কাছে অনেক অভিজ্ঞতাও রয়েছে। সেইগুলো পথে ঘাটে শুনতে পাবে না হে। নিজের অভিজ্ঞতার কথা আমি বিভূতি আর কিশোরী এই দুজনকেই শোনাই। আমরা বেরিয়ে এলাম। আকাশের অবস্থা খারাপ হতে শুরু করেছিল। পথে নেমে অনাথবাবু বললেন, বড় ভালো লাগলো আপনাদের এই ঠাকুরমশাইয়ের সঙ্গে আলাপ করে কথা বলে, কিন্তু একটা ব্যাপার আমি কিছুতেই বুঝতে পারলাম না। কি ব্যাপার? উনি আমার অতীত ঘটনার সব কিছুই বললেন, আমি সবই বুঝতে পারলাম, কিন্তু আজ আমরা যে মিথ্যে কথা বলেছিলাম সেটা উনি কি করে বুঝলেন? আমার হাতে কিংবা কপালে তো এমন কিছু লেখা থাকার কথা না। মানে আমি বলতে চাইছি যে আমি বোবা হওয়ার মিথ্যে কথাটা বললাম, সেটা উনি ধরলেন কি করে? আমি বললাম, আমার মনে হয় এখানে কিন্তু তারানাথের কোনো তন্ত্রশক্তি কাজে লাগেনি। আসলে তারানাথ গোটা ব্যাপারটা হয়তো একটা অনুমান করেছিল, আর তারপরে আপনার অতীতের কথা বলতে বলতে আপনি নিজে থেকেই কথা বলে বসলেন। গোটা ব্যাপারটা প্রথমে অনুমান দিয়েই শুরু হয়েছিল, তারপরে ওই জলের মধ্যে আপনি হাত রাখার পর আপনার অতীতের ঘটনা কোনো অদ্ভুত উপায়ে সে আত্মস্থ করেছিল। তবে সত্যি কথা বলছি অনাথবাবু, আপনি এসেছিলেন আর এমন একটা ব্যাপার ঘটেছিল বলে এমন একটা অদ্ভুত দৃশ্য আমরা চোখের সামনে দেখতে পেলাম। না হলে তারানাথের কাছে এলে কিন্তু আমরা শুধু গল্পই শুনি। এমন একটা অদ্ভুত ব্যাপার আমি নিজে আর কোনো দিনও দেখিনি। আপনারা প্রতিদিন যে গল্প শুনতে আসেন, মানে প্রতি রবিবার, সেই গল্পগুলো নিশ্চয়ই এমনই হয়। কিশোরী মাথা নামিয়ে সম্মতি জানালো। আমরা মকলেন থেকে বেরিয়ে হাঁটতে লাগলাম সদর রাস্তার দিকে। আপনাদের সত্যি বলছি, এত বছরে অনেক তান্ত্রিক সাধকের সাক্ষাৎ আমি পেয়েছি, তাদের সঙ্গে সামান্য কথাও হয়েছে। আসলে অবিশ্বাস করি বলেই হয়তো তাদের যাচাই করে নেওয়ার চেষ্টা করেছিলাম বারবার। তবে তাদের মধ্যে বেশি কেউ কিন্তু আমায় কোনো কিছুই বলতে পারেনি। আর আমার ওই কালো সুতোটা সব সময় জামার তলাতেই থাকতো, এমনভাবে থাকতো যাতে কেউ দেখতে না পায়। কিন্তু তোমাদের এই ঠাকুরমশাই কিন্তু আমার সেই সুতোর কথা একেবারে বলে দিলেন, আর এটাও বলে দিলেন ওটার জন্যই আমার জীবন বেঁচেছে। সত্যি, তার মানে সেই তান্ত্রিক আসলে ঠিক ছিল, আমি ভুল ভেবেছিলাম। আর এই তোমাদের এই ঠাকুরমশাইয়ের কাছে না এলে হয়তো সে কথা আমি কখনো বুঝতেই পারতাম না। ঠাকুরমশাই যখন যা বলেন তখনই তাই হয়, তার আগে কিংবা পরে কখনোই কিছু হয় না। তাই যা হয়েছে তা মনে না রেখে সবকিছু মন থেকে সরিয়ে ফেলুন, সবকিছু স্বাভাবিকভাবে নিন, তাহলেই সব ঠিক হবে দেখবেন। অনাথবাবুর মুখে সামান্য হাসি ফুটলো মনে হলো। তার মন থেকে যেন একটা ভারী বোঝা নেমে গেছে। আমরা তখন সদর রাস্তা ছেড়ে ফুটপাথের কাছে পৌঁছলাম। ঠিক তখনই একটা ট্রাম যেন হেলতে দুলতে এসে পড়লো আমাদের কাছে। তাহলে কেমন লাগলো আজকের গল্প? আশা করি ভালো লেগেছে। আজকের গল্প পাঠ আর সূত্রধরের ভূমিকায় ছিলাম আমি, ব্রতদীপ। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দীপ, কুণাল, দেবাদ্রি, বুবাই, রূপঙ্কর, মৌমিতা। আপনারা যারা গল্প পাঠাতে চান তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া মেইল আইডিতে দিতে পারেন। তাহলে আজকের জন্য এতটুকুই। আবার দেখা হচ্ছে নতুন একটি রোমাঞ্চকর গল্পে।